কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। প্রাথমিকভাবে প্রস্তুত 12টি কেন্দ্র। ভ্যাকসিন পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েবের ঘটনা তদন্তে সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জিজ্ঞাসাবাদের জন্য 6 কর্মচারী আটক, তদন্ত দল গঠন। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন 3 দফা প্রস্তাবনা। নোয়াখালীতে মণ্ডপে হামলার সিসিটিভি ফুটেজ না থাকায় তদন্তে নেই অগ্রগতি। সামাজিক যোগাযোগের ভিডিওই ভরসা পুলিশের। আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ। এবং বিয়ে কাণ্ডে স্ত্রী শাশুড়ি সহ আদালতে ক্রিকেটার নাসির হোসেনের আত্মসমর্পণ। রাকিবের করা মামলায় জামিন, আইনিভাবে মোকাবিলার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। 12টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন 8টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে নির্ধারিত হয়েছে কেন্দ্র। প্রতিদিন একটি কেন্দ্র থেকে 5,000 ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। উৎসবের আমেজে চলছে প্রস্তুতি। করোনার ধাক্কা সামলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতেই এই আয়োজন। সরকারের এবারের পরিকল্পনা 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা। আর সেই লক্ষ্যে সোমবার থেকেই টিকা দেয়া শুরু হবে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 12টি শিক্ষা প্রতিষ্ঠানে হবে এই কার্যক্রম। এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানই হবে তার ঠিকানা, আর সেই অনুসারেই নির্ধারণ করা হবে কেন্দ্র। একটি কেন্দ্রে আশেপাশের নির্ধারিত 2 থেকে 5টি থানার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন। 5,000 শিক্ষার্থীর টিকা মজুদ থাকবে প্রতিটি কেন্দ্রে। বাচ্চাদের ওয়েটিং জোন রেডি, আফটার ভ্যাকসিনেশন তারা কোথায় বসবে, বিফোর ভ্যাকসিনেশন তারা কোথায় ওয়েট করবে, সব কিছু এবং সব কিছু প্রস্তুতি সম্পন্ন। কারো বাসা যদি পুরান ঢাকায় হয়, মানে দক্ষিণে, কিন্তু তার সেন্টার হবে স্কলাস্টিকার যে কোড উত্তর সিটি কর্পোরেশন, সেটা দিয়ে। কেন্দ্রে ওয়েটিং রুম, বুথ থেকে শুরু করে তৈরি হয়েছে আইসোলেশন রুম। পাশাপাশি চলবে শিক্ষা কার্যক্রমও। যারা রেজিস্ট্রেশন করতে পেরেছে ফার্স্ট ফেজে তারা ভ্যাকসিন নিয়ে নেবে। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করানো এবং টিকা গ্রহণ করার পরে ওয়েটিংয়ে থাকবে। 1 নভেম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরদিন থেকে রাজধানীর 12টি কেন্দ্রে দেয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানালেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন 8টি কেন্দ্রের কথা। একটি টিকা কেন্দ্রে কাল শুরু হচ্ছে, তারপরে আমাদের 8টি কেন্দ্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, সেগুলোতে চলবে। এই কর্মসূচিতে সবাইকে দেয়া হবে ফাইজারের টিকা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গত 12 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনেই চলছে তাদের ক্লাস। কর্তৃপক্ষ বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি। তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারি করোনায় থমকে যাওয়া শিক্ষা জীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। ব্যবহারিক কিছু বিষয় ছাড়া গত বছরের 17 মার্চ থেকে অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ তাদের শিক্ষা জীবন। দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীরা ফিরতে চান ক্যাম্পাসে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টিকার আওতায় এনে আমাদের ইউনিভার্সিটিগুলোতে খুলে দেওয়া হোক, অ্যান্ড আমাদের ক্লাস করেন ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তো যারা এসেছে তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। একই সঙ্গে এত শিক্ষার্থী করোনা টিকার আওতায় আনার ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পারে না, এর সঙ্গে সমন্বয়ের ব্যাপারও আছে। ইউজিসির দেওয়া নির্দেশনা মেনে কেন ক্লাসরুমে পাঠদান করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি 104টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমাদের অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনো বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের
স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, দেশের প্রায় 70টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে, বাকিদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ 2-4টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী 42 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 15 লাখ আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় 3 লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 27 লাখ। সেই হিসাবে এখনও প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-19-এর কমপক্ষে 1 ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে গুরুত্বপূর্ণ 17টি নথি গায়েবের ঘটনা তদন্তে নেমেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এরই মধ্যে আলামতও সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে নেওয়া হয়েছে সিআইডির হেফাজতে। এই ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। করোনাকালে নানা কাণ্ডে আলোচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবার ঘটল টুকলগি কাণ্ড। রাতের অন্ধকারে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে গায়েব হয়ে গেছে 17টি গুরুত্বপূর্ণ নথি। নিচতলার 29 নম্বর কক্ষে বুধবার রাতে ঘটে এই ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে রোববার সকাল থেকে তদন্তে নামে সিআইডি। সংস্থাটির ক্রাইম সিন ইউনিট 29 নম্বর কক্ষের প্রতিটি অংশে তল্লাশি চালায়। জানা যায় বুধবার রাতে এই কক্ষের লকারে তালাবন্দি করে ফাইলগুলো রেখে যান কম্পিউটার অপারেটর জোসেফ। পরদিন বৃহস্পতিবার সকালে তালা খুলে দেখতে পান ফাইলগুলো গায়েব। এই লকারের চাবি থাকে আরেক কম্পিউটার অপারেটর আয়েশার কাছেও। ডাক ফাইলটা ফাইল ক্যাবিনেটে রাখছে, তো তখন দেখে যে আপনার ফাইল যে কটা ছিল সবই ছিল 17টা। তো বৃহস্পতিবার সে হলো আপনার সকাল 9টায় আসে, 12টার সময় এসে একটা পত্র নিষ্পত্তির জন্য ফাইল ক্যাবিনেটটা খুলে খোলার পর দেখা যায় ফাইলটা নাই, 17টা ফাইলই নেই। বিভিন্ন শাখার লোক এখানে বসে। এর আগে হলো একটা ফাইল হারিয়েছিল আপনার, সেটা হলো আপনার লকডাউনে 8 তারিখে, আগস্ট মাসে 8 তারিখে। সিআইডি প্রাথমিক তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। তবে এই ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি বলে জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো মামলা হয়নি, একটা ঘটনা ঘটেছে, জিডিও হয়েছে। আমরা ছায়া তদন্তের অংশ হিসাবে একটু জিজ্ঞাসাবাদ করতে আসছি। জিজ্ঞাসাবাদ করব, তদন্ত যেটা আর কি তদন্তের একটা অংশ করব। পরবর্তীতে হয়তো আমরা আপনাদের আরো 12 ডিটেলস বলতে পারবো। আমরা অলরেডি একটা তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি অতিরিক্ত সচিবের নেতৃত্বে। সেই কমিটিও তারা কাজ শুরু করেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এ বিষয়ে একটা তথ্য আমরা জানতে পারবো। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে নিয়ে যায় সিআইডি। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু শীর্ষ সম্মেলন COP26 সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 2 সপ্তাহের সফরে ইউরোপ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে যাবেন সরকারি সফরে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইটে গ্লাসগোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মহামারী করোনার বাধা পেরিয়ে নিউ নরমাল বাস্তবতায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সফরের পর এবার 2 সপ্তাহের রাষ্ট্রীয় সফরে ইউরোপের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এর মূল আয়োজনে যোগ দিতে রোববার সকালে ঢাকা থেকে রওনা হলেন সরকার প্রধান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যসহ 3 বাহিনী প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। সফরসূচি অনুযায়ী এবারের যাত্রায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়াও ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ার হিসেবেও জলবায়ুর ক্ষতির মুখে থাকা ভুক্তভোগী দেশগুলোর পরিস্থিতি তুলে ধরবেন। সোমবার COP26-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ দেবেন তিনি। 3 থেকে 9 নভেম্বর পর্যন্ত লন্ডন এবং 9 থেকে 13 নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ফ্রান্সের প্যারিস সফর করবেন। এই সফরে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। 14 নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্দেশনা থাকার পরও সিসি ক্যামেরা না লাগানোর কারণে নোয়াখালীতে মন্দির ও পূজা মণ্ডপে সহিংসতার ঘটনাস্থলের কোনো ফুটেজ পুলিশের হাতে নেই। এতে মামলার তদন্তে পুলিশ এখন পুরোটাই তথ্য নির্ভর হয়ে পড়েছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওই তাদের ভরসা। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরুর আগেই নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ে পূজার প্রস্তুতি সভাগুলোতে মন্দির ও পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয় পূজা উদযাপন কমিটিগুলোকে। অথচ গত 15 অক্টোবর নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায় হামলার শিকার 12টি মন্দির ও পূজা মণ্ডপের মধ্যে 9টিতেই সিসি ক্যামেরা ছিল না। রাধা মাধব জিওর মন্দির ও রাম ঠাকুর আশ্রম মন্দিরের সিসি ক্যামেরা মনিটর ভাঙচুর করে ডিবিআর লুটে নেয় হামলাকারীরা। একমাত্র হাজিপুর মণ্ডলপাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করতে পেরেছে পুলিশ। সবাই মিলেমিশে আমরা চলাফেরা করি, সবাই মিলেমিশে আমরা ঈদ করি। অতএব এখানে এত কিছু না হওয়ার সম্ভাবনা বেশি বিধায় এই মাথাতে কাজ করেছে তা লাগাবো না, আমরা এইটা সুন্দরভাবে অন্যান্য বর্ষের মতো চলে যাবে। জেলা পুলিশ সুপার জানালেন, বিভিন্ন সূত্রের ভিডিও ফুটেজ পাওয়া গেলেও সরাসরি ঘটনাস্থলের কোনো ফুটেজ পাওয়া যায়নি। হামলার সময় ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করে চলছে যাচাই বাছাই। গোয়েন্দা সংস্থার থেকে আমরা তথ্য নিচ্ছি, পাবলিকের কাছে তথ্য নিচ্ছি, সাংবাদিক সোশ্যাল যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে তথ্য নিচ্ছি। এখন সবাই তো আমাদেরকে তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তথ্যগুলো যাচাই করা এবং সঠিক কারণ উদ্ঘাটন করা। এই কারণগুলো উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় পুরোপুরি সরকারের বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাদের দাবি, জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে একথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্রদল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানববন্ধন রূপ নেয় জনসমাবেশে। প্রধান সড়কের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থান নেন ছাত্রদল কর্মীরা। এতে সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জনগণের দৃষ্টি সরাতে সরকারের ইন্ধনে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে। এই সরকার ভোটের কথা ভাবে না, ভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী, সশস্ত্র প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকবেন। জনগণের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার জন্য আজকে কি করছে? পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে। একই দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই সরকার সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনা ঘটিয়েছে সরকার, উদ্দেশ্য হচ্ছে এখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে তার অধিকার আদায়ের জন্য, সেই আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য। সাম্প্রদায়িক হামলার জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি নিজেদের বদলাতে না পারলে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই আসলে শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। তারা অতি রাজনীতি করতে গিয়ে গভীর খাদে পড়েছে, যা থেকে উঠতে পারছে না। বিএনপির হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি করেছে। বিএনপির অপরাজনীতি, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, নিজেদের মধ্যে পরিবর্তন না আনতে পারে, তাহলে ইতিহাসে রাস্তা ঘুরে তাদের নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে চলচ্চিত্র শিল্পীদের বেশ কয়েকটি সংগঠন।
দুপুরে কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মূল গেটের সামনে জড়ো হন চলচ্চিত্র অভিনেতা পরিচালক সমিতি সহ সংগঠনের অনেকেই। এ সময় মানববন্ধন থেকে সারা দেশে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জবাব দেওয়া হবে বলেও জানান তারা। একসাথে থাকবো, সুতরাং এই জিনিসটাকে কেউ নষ্ট করতে পারবে না কোনোদিনও। এটার জন্য সরকারকে আমরা অনুরোধ করছি যেন সরকার এই ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেয়। মুসলিমেও 2-4 জন যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা সেটার ঘোর বিরুদ্ধে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে চাই, সর্বধর্মের সর্বলোকের সাথে আমরা একসাথে মিলেমিশে বঙ্গবন্ধুর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত, দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত। এটা রুখতে হবে। প্রতিটি ধর্মের মানুষ আমরা যেন এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সময় সংবাদে আরও থাকছে। নভেম্বরের মধ্যে ডিজিটালাইজড করতে হবে ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক সিস্টেম। ডিসেম্বরের মধ্যে সারা দেশে চালুর নির্দেশ তথ্যমন্ত্রীর। বিয়ে কাণ্ডের মামলায় আত্মসমর্পণ করে বউ শাশুড়ি সহ জামিন পেলেন ক্রিকেটার নাসির হোসেন। তবে প্রত্যেককে দিতে হবে 10,000 টাকা বন্ড। সন্তোষ প্রকাশ করে নাসির বলেছেন, মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। বাদীপক্ষের আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আপিল করার কথা। এক স্ত্রীর দাবিদার 2 স্বামী। দেশের ইতিহাসে এমন মামলা খুব একটা দেখা যায় না। ক্রিকেটার নাসির হোসেনের ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। সমন থাকায় রোববার সকালে স্ত্রী তামিমা সুলতানা তাম্মি, শাশুড়ি সুমি আক্তার সহ আদালতে হাজির হন ক্রিকেটার নাসির হোসেন। চান জামিন। 10,000 টাকা মুচলেকায় জামিন পান আসামিরা। জামিন পেয়ে ক্রিকেটার নাসির হোসেন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, মামলা মোকাবেলা করা হবে আইনিভাবে। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখার কথাও জানান তিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর কোর্ট এখন কেস যেহেতু এখন কোর্টে আছে, তো এই আইনের বিষয়ে যেগুলো কথাবার্তা সেগুলো আমার লয়ার বলবে। স্বপ্ন তো সবসময় দেখি ভাই, এখনো দেখি, ইনশাল্লাহ ভালো খেললে আবার ঢুকবো ন্যাশনাল টিমে। নাসিরের আইনজীবীর দাবি, তামিমা রাকিবের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া হয়েছে বৈধ উপায়ে। সে কিন্তু 16 সালে তালাক দিয়েছেন এবং তালাক যথারীতি আপনার এটা রেজিস্ট্রি হয়েছে, কার্যকর হয়েছে। বাট এটা পোস্টাল যেটা, এটা ঠিক মতন তার স্বামী বলতেছেন এটা সার্ভ হয় নাই। এই সার্ভের দায়িত্ব এটা তনিমান নয়। বাদীপক্ষের আইনজীবী জানান, তারা জামিন ঠেকাতে আপিল করবেন। চান দৃষ্টান্তমূলক শাস্তি। 16 সাল থেকে শেষ পর্যন্ত তারা 2 জনই স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছে। তো এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছি। আমরা এই জামিনের বিরুদ্ধে মাননীয় দায়রা আদালতে ডিভিশন দায়ের করব। এবছরের ভালোবাসা দিবসে ধুমধাম করে কেবিন ক্রু তামিমাকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। তামিমাকে বৈধ বউ দাবি করে আদালতে মামলা করেন রাকিব। পিবিআইয়ের তদন্তে উঠে আসে, তামিমার সঙ্গে বৈধ উপায়ে বিয়ে হয়নি নাসিরের। সব মিলিয়ে বিয়ে নিয়ে এমন দ্বন্দ্বের সমাধান কি, সেটি জানতে অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরীমনির দফায় দফায় রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে 25 নভেম্বর রায় দেবেন হাইকোর্ট। শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। এর আগে পরীমনিকে 2 দফা রিমান্ডে দেওয়ার জন্য হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চান 2 বিচারক। আর মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রথম দফার রিমান্ডে এলোমেলো তথ্য দেয়ায় দ্বিতীয় এবং তৃতীয় দফায় রিমান্ডে নেয়ার প্রয়োজন হয়। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় এই চিত্রনায়িকাকে। 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। মাদক মামলায় 27 দিন কারাগারে ছিলেন তিনি। বর্তমানে এই মামলায় জামিনে আছেন পরীমনি, তবে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। সময় সংবাদে আরও থাকছে। ডাকাতি, চাঁদাবাজি সহ নানা অপরাধে ব্যবহার হচ্ছে ওয়াকি টকি। বিটিআরসির অনুমতি না নিয়েই বিক্রি করছে একটি চক্র। রাজধানীতে গ্রেফতার 5। 30 নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড করতে হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 31 ডিসেম্বরের মধ্যে বিভাগীয় শহর সহ সারা দেশেই এই পদ্ধতি চালু করতে হবে।
দুপুরে সচিবালয়ে কেবল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে বৈঠকের পর কথা বলেন মন্ত্রী। আজকের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে 30শে নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে যে কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজ করার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত বহাল থাকবে। কেবল অপারেটরদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে তাদের ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। 31শে ডিসেম্বর 2021 তারিখের মধ্যে অন্যান্য মেট্রোপলিটন শহর, সেখানে আমি যেই শহরগুলোর কথা বললাম একটু আগে, সেখানে 31শে ডিসেম্বরের মধ্যে কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজ হতে হবে। সেখানেও তারা বলেছেন, কেবল অপারেটররা বলেছেন, সেখানেও ডিজিটাল হেডেন বসানো হয়ে গেছে। রাজধানীর মিরপুরে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ সংযোগ না নিতে জনসচেতনতা বৃদ্ধিতে অভিযান চালিয়েছে তিতাস। মিরপুর 12 নম্বরের ডি ব্লকের বেশ কিছু বাড়িতে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ সংযোগ থাকায় একটি লাইন বিচ্ছিন্ন করা হয়। কর্তৃপক্ষের দাবি, এখন বেশিরভাগ গ্রাহকই বৈধ সংযোগ ব্যবহার করছেন। তারপরও যারা অবৈধ সংযোগ ব্যবহার করছেন তাদের নিজ দায়িত্বে সেসব সংযোগ বিচ্ছিন্নের আহ্বান জানানো হয়েছে। আগামীতে অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান থাকবে বলেও জানায় তিতাস। যে সমস্ত বাসা বাড়িতে অবৈধ লাইন আছে এবং অবৈধ বস্তি, ইন্ডাস্ট্রি, আবাসিক, শিল্প, আমরা অভিযান চালাচ্ছি, চিরুনি অভিযান। অবৈধ পাওয়া মাত্রই আমরা সংযোগ বিচ্ছিন্ন করতেছি। যারা অবৈধ ছিল আগে, তারা সিলিন্ডারে ব্যবহার করতেছে। এটা খুব পজিটিভ, এটা আমরা তাদের সাধুবাদ জানাই। বিটিআরসির অনুমতি না নিয়েই অবৈধ ওয়াকিটকি বিক্রির দায়ে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এগুলো দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় নিয়ে ছিনতাই, চাঁদাবাজি করত চক্রটি। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 শতাধিক ওয়াকিটকি সহ তাদের গ্রেফতার করা হয়। ওয়াকিটকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য নির্ধারিত সেটের ব্যবহার চলে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, যা সম্পূর্ণ অবৈধ। রাজধানীর সায়দাবাদ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনের একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। এই চক্র বিটিআরসির কাছ থেকে তরঙ্গ বরাদ্দ না নিয়েই বিভিন্ন অসাধু ব্যক্তির হাতে তুলে দিত ওয়াকিটকি। বিদেশ থেকে আলাদা পার্সেল আমদানি করে চট্টগ্রাম থেকে সংগ্রহ করে তা ঢাকায় নিয়ে আসতো। তো আমাদের এই অভিযানে যে বিপুল সংখ্যক আমরা সেট এবং সরঞ্জামাদি পেয়েছি, এতে দেখা গেছে যে এনারা বিটিআরসি থেকে অনুমোদন গ্রহণ করেননি। গোপনে বিভিন্নভাবে আপনার হয়তো বিভিন্ন সংস্থা যারা এই সংক্রান্তে কাজ করেন, তাদের চোখে ফাঁকি দিয়ে তারা এগুলো বাইরে থেকে নিয়ে আসে। এরই মধ্যে এই চক্রটি প্রায় 1000-এরও বেশি ওয়াকিটকি বিক্রি করেছে। এই সেটগুলো ব্যবহার করে হাইওয়েতে ডাকাতি ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যর পরিচয় দিয়ে মানুষের সর্বস্ব লুটে নিত বিভিন্ন চক্র। ভুয়া র্যাব, ভুয়া পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার কেবল সদস্য বলে নিজেদের জাহির করেন। এই ধরনের ওয়াকিটকি সেট প্রদর্শন করে কোথাও কোথাও পোশাক তৈরি করে ওনারা নিজেদেরকে হয়তো পুলিশ সদস্য বা র্যাব সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করে। যেসব প্রতিষ্ঠান অবৈধভাবে কালো রঙের ওয়াকিটকি ব্যবহার করে আসছে, তাদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। বিনোদন কেন্দ্র বা হোটেল বা রিসোর্ট যেসব এলাকায় আছে, সেসব এলাকার জেলা প্রশাসক বরাবরও আমাদের বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে। ওয়াকিটকি ছাড়াও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকির অ্যাক্সেসরিজ এবং 116টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করেছে র্যাব। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আজ বিশ্রামে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া সাকিবের ইনজুরির খবরও জানবো। সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, মাকসুম, আসলে বাংলাদেশের বিশ্বকাপ মিশন আমরা জানি যে বলা যায় কার্যত শেষ হয়ে গেছে, আর 2টো ম্যাচ বাকি আছে বাংলাদেশ দলের। তবে তার আগে আসলে যেটা বলতে চাইবো যে সাকিব আল হাসানের কিন্তু একটা ইনজুরি হয়েছিল, একই সঙ্গে নুরুল হাসান সোহানও কিন্তু একটা চোট পেয়েছিলেন ইংল্যান্ড ম্যাচের আগে। সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে একটু আপডেট দিতে চাই। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তার হ্যামস্ট্রিং স্ট্রেন হয়েছিল, যার কারণে কিন্তু সেদিন তিনি ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমেছিলেন, যেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের
সূত্রের মাধ্যমে সাকিব আল হাসানের বিশ্বকাপ হয়তো বা এবারের মতো শেষ। আগামী 2 ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদিও বিসিবির মেডিকেল টিম কাজ করছে। 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে, এবং এটাও জানানো হয়েছিল যে আজ তার আসলে আপডেট জানানো হবে। তবে যতটুকু জানা যাচ্ছে যে তার আর এবারের ওয়ার্ল্ড কাপে মাঠে নামা হয়তো আর হবে না, কারণ তিনি যে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন এটা কিন্তু অন্তত 7 দিন লাগে, আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এগুলো পুরোপুরি ফিট হতে। আর বাংলাদেশ টিম কিন্তু গত 13 দিনে প্রায় 6টি ম্যাচ খেলেছে এবং ট্রাভেলিংও ছিল। বাংলাদেশ দল ওমান থেকে এখানে আসলো। এর আগে তার চেয়ে বড় সাকিব আল হাসানের ট্রাভেলিং বা ম্যাচ কিন্তু অনেক বেশি ছিল। আমরা জানি আইপিএলের শেষ সবকটি ম্যাচ তিনি খেলেছেন, ইনফ্যাক্ট আইপিএলের ফাইনালেও কিন্তু তিনি খেলেছিলেন। আইপিএলের ফাইনাল খেলে তিনি বাই রোড দুবাই থেকে মাস্কাটে যান এবং সেখানে একদিন পরে তিনি মাঠে নেমে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছিলেন। এরপর টানা যতগুলো ম্যাচ বাংলাদেশ খেলেছে প্রতিটি ম্যাচে কিন্তু তিনি ছিলেন। তিনি অটোমেটিক চয়েস বাংলাদেশ দলের। তো তার এভাবে যদি তিনি খেলতে না পারেন, আসলেই যদি আসলে যে শঙ্কাটা আমরা করছি সেই শঙ্কা যদি আসলে সত্যি হয়, তবে সেটা কিন্তু আসলে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। কারণ আমরা জানি যদিও এই বিশ্বকাপ থেকে আর প্রাপ্তির কিছু নেই, তবে আরও 2টি ম্যাচ বাকি আছে। এই 2টি ম্যাচ যদি কোনোভাবে বাংলাদেশ জিততে, যদি জয়ের নিশ্চয় একটা লক্ষ্য ছিল, তার জন্য কিন্তু সাকিব আল হাসানের একটা বড় ভূমিকা ছিল। এখনও অফিসিয়ালি আমাদের কিছু জানানো হয়নি বিসিবি বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, তবে হয়তো আজকের মধ্যে আমরা জানতে পারবো। তো আমার কাছে দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাহিদ, জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দল এবং সাকিবের ইনজুরি অবস্থার সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান। প্রাথমিকভাবে প্রস্তুত 8টি কেন্দ্র। ভ্যাকসিন পায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের লকার থেকে নথি গায়েবের ঘটনার তদন্তে সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জিজ্ঞাসাবাদের জন্য 6 কর্মচারী আটক, তদন্ত দল গঠন। এবং বিয়ে কাণ্ডে স্ত্রী শাশুড়ি সহ আদালতে ক্রিকেটার নাসির হোসেনের আত্মসমর্পণ। রাকিবের করা মামলায় জামিন, আইনিভাবে মোকাবিলার ঘোষণা। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।